তুমি যে কোনো জগতে তুমি বলো, কি পেশাদার কর্মজগতে বলো, কি সাংস্কৃতিক জগতে বলো, কি মিডিয়া জগতে বলো, কেউ কিন্তু কারণ নয়। মান আর ঘুষ, এই নিয়ে তো মানুষ। যে একজন মানুষ তার যত বড় বাড়ি থাকুক না কেন, যত বড় গাড়ি থাকুক না কেন, যতগুলো বাড়ি থাকুক না কেন, আর যতগুলো গাড়ি থাকুক না কেন, তার কাছে যত টাকা পয়সা থাকুক না কেন, তাকে কিন্তু সাকসেসফুল মানুষ কখনোই বলা যাবে না। চাইল্ডহুড গল্প বলতে বলতে আমি আপনাদের কাছে এটা শেয়ার করেছিলাম যে আমার বাবা যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সিনিয়র অফিসার ছিল, সেই কারণে বাবার ট্রান্সফারেবল জব ছিল। তো বিভিন্ন জায়গায় বাবার ট্রান্সফার হতো এবং আমার মাকে অনেক কিছু জিনিস বাড়িতে সামলাতে হতো। যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, তো অনেক কিছু রেসপন্সিবিলিটি আমার মার ওপর থাকতো। এবং একটা যেটা আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে যে আমার যারা কাজিন ব্রাদার অ্যান্ড সিস্টার্স, তারা কিন্তু আমার থেকে সবাই ধরুন এই 6 to 7 ইয়ার্স ছোট। তো ন্যাচারালি আমি যখন এখানে এসেছি পৃথিবীতে, তো তার অনেক পরে তো এরা এসেছে। তো এই আমি আসার পরে, মানে আমার জন্মের পরে এই 7-8 ইয়ার্স অবধি এই যে আদরটা আমি আমার বাড়ি থেকে পেয়েছিলাম, আমার গ্র্যান্ড প্যারেন্টসের, আমার বাকি রিলেটিভসদের বাড়িতে, মামার বাড়িতে, সেই আদরটা কিন্তু কেউ, আমার কোনো কাজিন ব্রাদার সিস্টার কিন্তু এতটা আদর পায়নি যেটা আমি পেয়েছিলাম। আমি আপনাদের কাছে এর আগের একটা দুটো এপিসোডে বলেছিলাম যে আমি কিছু স্পিরিচুয়াল লিডার্সের তাদের লেকচার আমি শুনি। তো শুনি মানে এটা কিন্তু শুধু এই টেলিভিশন থেকে শোনা কি টিভি চ্যানেলসে দেখছি বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে শুনছি, সেটা কিন্তু নয়। মাঝে মাঝে আমার সময় যখন থাকে আমি কিছু স্পিরিচুয়াল ওয়ার্কশপ আমি তখন অ্যাটেন্ড করি, এবং সেই সময় আমার সঙ্গে বিভিন্ন সাধু সন্ন্যাসীর আমার সঙ্গে ইন্টারাকশন হয়। আমরা ফেস টু ফেস, মানে 1-to-1 আমরা কথা বলি, এবং ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু জিনিস শিখতে পারি, জানতে পারি। তো এরকম একদিন একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করছি। তো যখন ওয়ার্কশপ কমপ্লিট হয়ে গেল, তখন এরকম একজন স্বামীজি, উনি রামকৃষ্ণ মিশনের একজন স্বামীজি, উনি বিদেশ থেকে এসে ওনার একটা ওয়ার্কশপ ছিল, সেটা আমি অ্যাটেন্ড করছিলাম। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, অনেক গল্প হচ্ছিল, তার মাঝে উনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা অনুরাধা, তোমার কোনো সময় তুমি কি তোমার গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে সময় কাটিয়েছো, বা তোমার গ্র্যান্ড প্যারেন্টসকে তুমি কি দেখেছো? আমি তখন বললাম, হ্যাঁ মহারাজ, আমি যখন ক্লাস 10-12 পড়ি, মানে সেই ক্লাস 10-12 অবধি আমার কিন্তু আমার চাইল্ডহুড লাইফ বেশিরভাগ সময় কিন্তু আমার গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে আমার সময় কেটেছে। তখন উনি আমাকে বললেন যে তুমি কিন্তু খুব লাকি। তো সেইটা আমি আজকে কিন্তু প্রতি মুহূর্তে সেটা আমি রিয়েলাইজ করতে পারি যে কেন আমি লাকি। ইয়েস, আই ওয়াজ ভেরি লাকি অ্যান্ড আই এম ভেরি লাকি। তার কারণ হচ্ছে, আপনাদের কাছে বললাম যে আমার বাবা যেহেতু ট্রান্সফারেবল জব ছিল, তো বাবা আমাকে বেশি সময় দিতে পারতো না, আর মাও জয়েন্ট ফ্যামিলি থাকার জন্য অনেক কাজের দায়িত্ব থাকতো। কিন্তু আমার কোনো সময় কিন্তু মনে হতো না যে আমার বাবা আমাকে সময় দিতে পারছে না, আমার মা আমাকে সময় দিতে পারছে না। তার কারণ কি? এই দাদু ঠাকুমা ছিল বলে। স্কুল থেকে এসেই সেই দাদু ঠাকুমার সঙ্গেই খেলা হতো, বন্ধু বান্ধব কিছু ছিল পাড়ায়, তো দাদু ঠাকুমার সঙ্গে খেলা, দাদু ঠাকুমার সঙ্গে গল্প, দাদু ঠাকুমার সঙ্গে মজা করা, ইয়ার্কি করা, নানান রকমের জিনিস তাদের সাথেই আমার হতো। দাদু আমার সঙ্গে খেলা করতো, আমরা খেলতাম, মানে ওরা, দাদু ঠাকুমা হচ্ছে মানে আমার ফ্রেন্ড। হ্যাঁ, তো সেই যে গল্প, নানান রকমের গল্প দাদু আমাকে বলতো। এবং আমি আপনাদের কাছে বলেছিলাম না যে ছোটবেলায় এই যে উপনিষদের গল্প, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছোটবেলার গল্প, স্বামীজি এবং মা শারদা, এনারা ছোটবেলায় কেমন ছিলেন, তারপর শ্রীমদ্ ভাগবতের কিছু গল্প, এই সমস্ত গল্প দাদুর কাছ থেকে আমি শুনেছি। এবং গল্প শুধু যে শোনার জন্যে দাদু বলতো, বলার জন্যে বলতো, বা আমি শোনার জন্যে শুনতাম, সেটা নয়। এই গল্পগুলোর মধ্যে দাদু আমাকে এটাই শেখাতে চাইতো যে এনাদের যে গল্পগুলো আমি শুনছি, এনারা তাদের ছোটবেলায় কিরকম ছিলেন, এবং সেটা যাতে আমি আমার লাইফে প্র্যাকটিস করতে পারি, আমি আমার লাইফে যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা ফলো করতে পারি, সেই জন্যই কিন্তু এই গল্পগুলো দাদু আমাকে শোনাতো, এবং এগুলোর মাধ্যমেই সেই এক্সাম্পলগুলো দিত। তাদের গল্পের এই মাধ্যমে নিজের লাইফটাকে কিভাবে তৈরি করা যায়, সেই জিনিসগুলো কিন্তু এই দাদু ঠাকুমার কাছ থেকে কিন্তু আমার
অনেকটাই বলবো শেখা। এখন যদিও আমার বাবার সাথেও আমার এই ধরনের নানান সাবজেক্ট নিয়ে আমার ইন্টারাকশন হয়, যখনই আমরা সময় পাই আমরা এই সাবজেক্টস নিয়ে আমরা কথা বলি। কেননা আমারও তো ডটার আছে, তাকেও তো অনেকভাবে গ্রুম করতে হচ্ছে, অনেক কিছু শেখাতে হচ্ছে। তার গ্রুমিংয়ের জন্য এই জিনিসগুলো অনেক সময় দরকার হয়ে ওঠে আর কি। তো যাই হোক, তো এবার চলে আসছি যে এই যে কোর ভ্যালুস, এই যে ফাউন্ডেশন অফ কোর ভ্যালুস, যেটা একটা কথা আছে না যে চ্যারিটি বিগিনস এট হোম। তো এই যে কোর ভ্যালুজের যে ফাউন্ডেশনটা, এটা কিন্তু এই যে ফ্যামিলির যে টিচিংসটা, বিশেষ করে সেই সময়ের সেই যে জয়েন্ট ফ্যামিলি যে টিচিংসটা, সেই টিচিংসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং সেই জয়েন্ট ফ্যামিলিতে থাকতে থাকতে কি হয়, তার যে একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে একটা চাইল্ড যখন সেই ধরনের ফ্যামিলি থেকে বড় হচ্ছে, তখন তার মধ্যে একটা শেয়ারিং ব্যাপার চলে আসে, তার মধ্যে কোনো জেলাস ব্যাপারটা থাকে না। কারণ সে ছোট থেকেই যেহেতু পরিবারের অনেকের সঙ্গে বড় হচ্ছে, তার মেন্টালিটি স্ট্রাকচার, তার মেন্টাল যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু অনেকটা কিন্তু তার মধ্যে ডিফারেন্ট থাকবে দেন যারা এই নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বড় হচ্ছে। আমি জানি আপনারা আমার ছোটবেলার গল্প শুনতে চাইছেন, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার ছোটবেলার গল্পগুলো শোনার জন্য ওয়েট করে আছেন, তাই তো? আমার ছোটবেলার গল্প তো চলতেই থাকবে। আমি যখন বলেছি আপনাদের কাছে, শুরু যখন করেছি, সেটা শেষ তো করবই। ইনফ্যাক্ট এই এপিসোডসের মধ্যেই আপনারা দেখতে পারবেন আমার সাথে আমার বাবারও অনেক কিছু জিনিস নিয়ে ডিসকাশন হয়েছে, অনেক গল্প হয়েছে। তো সেই ভিডিওসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব তাড়াতাড়ি সময় চলে আসছে, সেই ভিডিওসগুলো শেয়ার করার সময়ও হয়ে গেছে। তো যাই হোক, আগের এপিসোডে আপনারা দেখেছিলেন যে আমার সঙ্গে অভিজিৎ দার কিছু ডিসকাশন হয়েছে, এবং সেখানে অভিজিৎ দাই ম্যান অফ সাকসেস অ্যান্ড ম্যান অফ ভ্যালিউস এই বিষয় নিয়ে উনি কিছু জিনিস শেয়ার করেছেন। তো ওনার বাকি কিছু কথা আজকের ভিডিওতেও আপনারা দেখে নিন, এবং তারপরে আবার আমি আপনাদের কাছে ব্যাক করছি আমার কথা নিয়ে। অনুরাধা ম্যাডাম এবং অভিজিৎ বাবুর আলোচনা অবশ্যই শুনতে চাই। তার আগে চলুন আমরা সবাই শুনে নিই অভিজিৎ বাবুর সুমধুর কণ্ঠের গান ও বালাগো। একবার না ফিরিয়া ভুলাও তো দেখি, একবার না ফিরিয়া ভুলাও তো দেখি, না ফিরিয়া ভুলাও তো দেখি। পদের পর